রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুটিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন সুকান্ত দাসের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও মৃত্যুর লিখন। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে, বাস্তবের সাথে এর কোনো রকমের মিল নেই। যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। গল্প শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মৃত্যুর লিখন। গল্পের সূত্রধার আমি ইরফান এবং পরিবেশনায় 62 FPS স্টুডিও। দরজার কাছে একটা খটখট শব্দ শুনে অন্ধকারে দরজার দিকে তাকিয়ে দেখছিল বিদেশ। অনেকক্ষণ থেকেই শব্দটা হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ প্রবল অনিচ্ছা সত্ত্বেও ঘরের কাঠের দরজার কাছে এসে টোকা দিচ্ছে। এত রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখার মতো ইচ্ছে বিদেশের ছিল না, কারণ বাইরে প্রবল ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তাছাড়া সে এখন বিছানার ওপর শুয়ে পড়েছে। তার গায়ে ভারী গরম লেপ চাপানো, সেই লেপের ওরকম ছেড়ে বাইরে বেরিয়ে এসে আবার ঘরের দরজা খোলা মানে বাইরের ঠান্ডা হাওয়াটাকে ভেতরে ঢুকতে দেওয়া। কিন্তু দরজার কাছে শব্দটা যেন বেড়েই চলল। মনে হচ্ছে কেউ হালকা হাতে দরজাটা টোকা দিচ্ছে। বিদেশ এবার বিছানার এক পাশে টুলের ওপরে রাখা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে গলা তুলে পড়ল, কে বাইরে? দরজা ধাক্কা দিচ্ছে কে? বিদেশ মনে করেছিল গ্রামেরই কেউ হয়তো রাতের বেলা নিতান্ত কোনো বিপদে পড়ে তার কাছে এসেছে। কিন্তু বাইরে থেকে এবার কোনো গলার শব্দ ভেসে এলো না। তার বদলে দরজায় খটখট শব্দ থেমে গেল। বিদেশ একটু অবাক হলো। বিছানার ওপর আজ শোয়া হয়ে বসে রয়েছে, দরজার দিকে তাকিয়ে রইল। এই ঘরটা নেহাত বড় নয়, ছোটই। ঘরের দরজা ঘরের উত্তরের দিকে রয়েছে। এমন শীতল অন্ধকার রাত্রে তার ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে ডাকে, আর ধাক্কা দেওয়াটা এমন অদ্ভুত কেন, যেন মনে হচ্ছে দরজাটার কাঠের ওপর কেউ হাত ঘষে দিচ্ছে। আর তার জন্য খড়খড় শব্দটা হয়ে চলেছে, একটা অদ্ভুত সন্দেহ হয়ে চলেছে। আরো একবার বিদেশ গলা তুলে বলল, বাইরে কে? সাড়া দেয় না কেন? কে বাইরে? নরেন নাকি? নরেন বিদেশের বাড়ি থেকে 2টো বাড়ি পরে থাকে। মাঝে মাঝে নরেন এমন রাতের বেলা তার কাছে এসে পৌঁছায়, তবে সে একটা বিশেষ কাজে। তার কথা এখানে না বললেও চলে। বিদেশ ভয় পেতে শুরু করেছিল। এত রাতে তার ঘরের দরজায় রয়েছেটাকে। তার বউ বাড়ি নেই, সে গিয়েছে পাশের গ্রামে বাপের বাড়ি। আবার আবার সেই শব্দটা হতে থাকে। এবার ভালো করে কান পেতে শোনে বিদেশ। সত্যিই যেন কেউ দরজাটায় ধাক্কা দেওয়ার বদলে হাত দিয়ে একটা অদ্ভুত ঘষে ঘষে শব্দ করছে কাঠের দরজার গায়ে। সেই হাত ঘষার জন্যই এমন শব্দ হয়ে উঠছে। বীরেশ আর একবার চিৎকার করতে গিয়ে বুঝতে পারল তার গলাটা কেঁপে উঠছে। কে? কে ওখানে? সাড়া দাও, সাড়া দাও, নইলে আমি দরজা খুলবো না। মুহূর্তের মধ্যে একটা ভয় নিমেষে আত্মপান্ত ঘিরে ফেলল তাকে। এই গ্রামে মাস 2 ধরে যা হয়ে চলেছে
তারপরে এমন রাতের বেলা দরজা খুলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। কোন রকমে ভারী লেপটা মাথার ওপর চাপিয়ে বিছানার ওপরে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো সে, আর মাঝে মাঝে চিৎকার করে বলতে লাগলো, চলে যা, চলে যা। কে তুই? চলে যা। আমি আমি দরজা খুলবো না। বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন বিদেশের ঘরের দরজার জানালাগুলোর ওপরে আছড়ে পড়তে লাগলো। দরজা জানালা নড়ার শব্দে ঘরের মধ্যে কোনো ফাঁকে একটু হাওয়া ঢুকে হ্যারিকেনের আলোর শিখাটা কাঁপিয়ে দিয়ে গেল যেন। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিদেশ হ্যারিকেনের শিখাটা আরো বাড়িয়ে দিল। এতটাই বেড়ে গেল যে আগুনের শিখাটা হ্যারিকেনের কাঁচের উচ্চতার বাইরে এসে পড়তে লাগলো। কিন্তু এই এত ভয়ের মধ্যে বিদেশ এটা খেয়াল করেনি যে হ্যারিকেনটা লেপের একদম পাশে এসে পড়েছিল, আর তার বিছানার পাশেই রয়েছে তার মোটা ভারী লম্বা লেপের শেষ প্রান্ত। আর ঠিক তখনই বাইরে থেকে কেউ যেন একটু হেসে উঠল। একটা অদ্ভুত খ্যানখ্যানে হাসি যেন দরজার ছোট্ট ফাঁক দিয়ে ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে লাগলো। বিদেশ ভয়ে কাঁদতে কাঁদতে বিছানার এক পাশে সরে এলো। তারপর মোটা ভারী লেপটা কোনো রকমে টেনে নিয়ে নিজেকে জড়িয়ে ফেলতে চাইল। এক সময় মনে হলো গোটা লেপটা জড়িয়ে থাকার পরেও আর প্রবল ঠান্ডা লাগছে। কোথা থেকে যেন ঠান্ডা এসে ঢুকে পড়ছে। বাইরের হাসিটা ঠিক দরজায় ধাক্কা মারছে। মাঝে মাঝে হাসির শব্দটা হচ্ছে, আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে। বিদেশের মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। তাহলে দরজায় এসে যে দাঁড়িয়েছে সে কি আসলে তার জন্যই এসেছে? বারবার বউ তাকে সঙ্গে করে যেতে বলেছিল, যদি তখন তার সঙ্গে চলে যেত তাহলে এমন একটা দিন তাকে দেখতে হতো না। বিদেশ চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু বিদেশের গলার চিৎকার বাড়ির বাইরে কোথাও গিয়ে পৌঁছায় না। বিদেশ বোবার মতো গোটা লেপ জড়িয়ে তার ভেতরে গুটি সুটি মেরে বসে রয়েছে। এমন সময় তার কানে এলো বাইরে থেকে কেউ আস্তে আস্তে বলছে, বিদেশ, বিদেশ, একবার বেরিয়ে আয়, একবার বেরিয়ে আয় না। বিদেশ চিৎকার করে উঠে বলে, না, আমি যাব না, আমি যাব না। আয় না একবার, আয়, একবার আমার কাছে আয়। দেখে যা, আমি আমার মাথাটা না খুঁজে পাচ্ছি না। আমার মাথাটা একবার খুঁজে দে না, তাহলেই আমি চলে যাব। বললাম তো আমি কোথাও যাব না। তুই চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। তুই ওদের সবাইকে মেরেছিস। এখন আমাকে মারতে এসেছিস? হ্যাঁ, আমি যাব না, আমি কোথাও যাব না। বিদেশের কথায় বাইরে থেকে একবার একটা হাসির শব্দ শুনতে পাওয়া যায়। তার বাড়ির চারপাশ জুড়ে কেউ যেন হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে। এই একটু আগে যে হাসির শব্দটা তার দরজার কাছে শোনা যাচ্ছিল সেটা এখন আর শোনা যায় না। বিদেশের মাথার দিকে জানালাটার কাছে, আবার পরক্ষণে সেটা গিয়ে পৌঁছায় বাঁ দিকের বড় জানালার কাছে। বিদেশ দু হাতে নিজের কান ঢেকে ফেলে, আর প্রবল ধাক্কায় কান ঢাকতে গিয়ে তার লেপের ভারী যে প্রান্তটা বিছানার নিচের দিকে নেমে গিয়েছিল সেই প্রান্তটা টুলের ধাক্কা লাগতেই হ্যারিকেনটা এসে পড়ে মাটির ওপর। এক ধাক্কায় হ্যারিকেনের কাঁচ ভেঙে গেলেও আগুনটা কিন্তু চট করে ধরে যায়। বিছানার এক পাশে ঝুলে থাকা কাপড় আর লেপের তুলোর এক প্রান্তে
তারপর দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। এদিকে ওদিকে এলোমেলো ভাবে লেপ জড়িয়ে বসে থাকার জন্য ব্যাপারটা বিদেশ বুঝতে পারে না। আর ঠিক মাথার কাছে জানলায় তখন এক ছায়া মূর্তি গলা ঢুকিয়ে বলছে, বড় কষ্ট রে, বড় কষ্ট। মাথাটা মাথাটা খুঁজে পাচ্ছি না বলে আরো বেশি কষ্ট হচ্ছে। তুই একবার আয় না, একবার বাইরে আয়, চাঁদের আলোয় দুজন মিলে মাথাটা খুঁজে বার করি। তারপর তারপর আমি আর আসবো না। মিথ্যে কথা বলছিস তুই। আমি বাইরে গেলে তুই আমাকেও মারবি। তুই আমাকে মারতে এসেছিস। আমি বাইরে যাব না, আমি যাব না বাইরে। বিদেশের কথার কোনো উত্তর এবার আর আসে না। হঠাৎ করে বিদেশের মনে হয় বাইরে থেকে সেই শব্দটা আর আসছে না। একটু আগে শুনতে পাওয়া হাসির শব্দ কিংবা হাওয়ার শব্দ সব যেন কেমন থেমে গিয়েছে। চারপাশটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে রয়েছে, কিন্তু তার সাথে একটা পোড়া পোড়া গন্ধ আসছে না। কথাটা মনে হতেই বিদেশে চাপা দেওয়া লেপটা সরিয়ে বাইরে বের হতে যায়, কিন্তু অবাক কাণ্ড, কোনোভাবে লেপটাকে এক চুলো সরাতে পারে না সে। যেন মনে হয় সে লেপ জড়িয়ে বসে নেই, লেপটা তাকে জড়িয়ে ধরে অন্ধকারের এক অতলে নিয়ে গিয়েছে। কোনো রকমে দুটো হাত দিয়ে লেপটাকে খোলার চেষ্টা করতেই যেটা বুঝতে পারে সে, তাতে তার গোটা শরীর এবার পাথরের মতন হয়ে যায়। পোড়া গন্ধের সাথে সাথে একটা গরম, একটা তাপ তার গায়ে এসে লাগতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে কোনোভাবে তার বিছানার ওপরটায় আগুন জ্বলে গিয়েছে, কিন্তু সে আর লেপের বাইরে বেরিয়ে আসতে পারছে না। এক চরম মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে বিদেশ। শেষ মুহূর্তে এটাও বুঝতে পারে তার গলা থেকে আর কোনো শব্দ বাইরে বেরিয়ে আসছে না। এজন্য মনে হচ্ছে যেন তার গলার ভেতরটা ঝুলে যাচ্ছে। লেলিহান আগুন আস্তে আস্তে গ্রাস করতে থাকে তার বিছানা, লেপ আর বিদেশের সমস্ত শরীরটা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে। আমরা তাই তারানাথের ঘরে বিছানার ওপরেই আজ বসে আছি। তারানাথ একটা পাসিং শুয়ের মধ্যেই শেষ করে ফেলেছে। একটা গল্পের আমেজ আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। খোলা জানালা দিয়ে বৃষ্টির সামান্য ছাঁট এসে মাঝে মাঝে চারিদিকটা ভিজিয়ে দিচ্ছে। মনে হয় ব্যাপারটা তারানাথ উপভোগ করছে, তাই জানলাটা বন্ধ করার কোনো ইচ্ছেই তার মধ্যে যেন দেখলাম না। তারানাথ জানলাটা বাইরের দিকে তাকিয়ে রইল, আমাদের কিছু বলল না। অনেকক্ষণ এইভাবে চুপ করে থাকার পর কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে একবার পুনর্জন্মের গল্প শুনেছিলাম, মনে আছে? সে একটি মেয়ের কথা। আপনি বলেছিলেন উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে তার আর তার সন্তানের মৃত্যু হয়েছিল, কিন্তু পরের জন্মে সে ফিরে এসে তার বদলা নিয়েছিল। এই এমন কোনো গল্প আপনার ঝুলিতে আছে? মানে পুনর্জন্ম বা প্রতিশোধ নিয়ে, কিংবা এই ধরনের? আসলে তোমরা আমায় কি ভাবো তা আমি এখনো বুঝি না, বুঝলে। আমার অভিজ্ঞতা অনেক রয়েছে, সে সমস্ত অভিজ্ঞতার কথা আমার নিজেরও ভালোভাবে মনে নেই। তবে নেহাত সব সময় তো সব কথা মনে পড়ে না, তাই তোমরা যে কথা জানতে চাইছো এমন আরও একটা কথা আমার জানা রয়েছে। তবে সে ব্যাপারটা পুরোপুরি পুনর্জন্ম ছিল নাকি অন্য কিছু ছিল তা আমি বলতে পারবো না। আসলে এই ঘটনার আসল ব্যাখ্যা আমি নিজেও সঠিকভাবে কখনোই বার করতে পারিনি। তোমরাই শোনো, তোমরা যদি কিছু বুঝে উঠতে পারো আর কি। তারানাথ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল।
বাইরে বৃষ্টির ফোঁটা পেরিয়ে তারানাথের বাড়ির পেছনের দিকের সামান্য জঙ্গল মতো জায়গাটা দেখা যায়। সেখানে একটা ছোট গাছ রয়েছে। তারানাথ যদিও সেদিকে তাকিয়ে রয়েছে, এ সময় তাকে কিছু বলা ঠিক নয়, তাতে তার ভাবনায় ব্যাঘাত ঘটবে। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর তারানাথ বলল, সেবার শীতের সময় আমি গিয়ে পড়েছিলাম রায়বল্লভপুর নামের এক গ্রামে। তবে সেই গ্রামে আমার থাকার কথা ছিল একটা দিন মাত্র। তবে নেহাত কিছু কারণবশত আমায় সেখানে থাকতে হয়েছিল মাসখানেকেরও বেশি। তা সেই গল্পটাই তোমাদের আজ বলি। আসলে ঘটনাগুলো সব যে আমি নিজের চোখে দেখেছি তা নয়, কিছু নিজের কানে শুনেছি, কিছু প্রত্যক্ষ করেছি, আর বাকিটা অনুমান করতে হয়েছে। আসল ঘটনাক্রম এতটাই বড় যে তোমাদের একভাবে বললে তোমরা বুঝতে পারবে না। ব্যাপারগুলো যা যা হয়েছিল সেভাবেই তোমাদের বলি। হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে বলুন, আমরা শুনছি, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারানাথ একটু গুছিয়ে বসে হেলান দিল, তারপর বলতে শুরু করলো। রায়বল্লভপুরে আমি গিয়ে পড়েছিলাম একটা শীতের দুপুরে। দুপুরের দিকে সেখানে গিয়ে পৌঁছাতেই তেষ্টায় আর ক্লান্তিতে বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। সামনে একটা ছোট্ট দিঘি চোখে পড়ল। দিঘিতে নেমে দুই হাত দিয়ে আছলা করে জল খেলাম। জল খেতেই বুকের ভেতরটা যেন খুব ভালো লাগলো। জল খাওয়া সেরে উঠে দাঁড়িয়ে একটা গাছের তলায় বসেছি। অনেকক্ষণ ধরে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে বেশ কিছুক্ষণ বসেই রইলাম। বসে থাকতে থাকতে এক সময় যে মনে এসে পড়েছিল পেটের ভেতর খিদে যেন চোচো করতে শুরু করেছে। কাল রাতের দিকে একবার খেয়েছিলাম, তারপর এখনো পর্যন্ত সেরকম কিছু আর খাওয়া হয়নি। গাছের তলায় বসে থাকতে থাকতে গ্রামের একজনকে দেখতে পেলাম। সে আমায় দেখতে পেয়ে আমার কাছে এসে হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার সাধু বাবা, আপনি আসছেন কোথা থেকে? আমি মুখ তুলে তাকিয়ে দেখলাম এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে। তার খালি গা, পরনে একটা ময়লাটে ধুতি, গায়ের ওপরে একটা গামছা ফেলানো, ডান হাতে একটা লাঠি ধরা রয়েছে। ঠিক গরুদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় যেমন হাতে লাঠি থাকে অনেকটা তেমন। বুঝতে পারলাম এ বোধহয় গরু চড়াতে বেরিয়েছে। আমায় দেখতে পেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। তাই বললাম, আমি একজন ভবঘুরে সাধক, ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পড়েছি। তাই আচ্ছা, এই গ্রামের নামটা কি? লোকটা ততক্ষণে কাঁধের গামছা গলার ওপর জড়িয়ে ফেলেছে। এক গাল হেসে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই গ্রামের নাম রায়বল্লভপুর সাধু বাবা। আপনাকে তো এখানে কখনো দেখিনি আগে, আজই এসেছেন নাকি? আমি সামান্য হেসে তার কথার উত্তর দিলাম। তারপরেই তার মুখের হাসিটা কেমন যেন বদলে গেল। একটু ইতস্তত করে মাথা চুলকে বলল, আসলে সাধু বাবা, আপনি এসেছেন বড় ভালো হয়েছে। আমাদের এই গ্রামে যা হয়ে চলেছে তাতে আমরা ভীষণ ভয়ে ভয়ে থাকি। আপনি যদি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তাহলে বড় ভালো হয়। তার কথা শুনে একটু দ্বন্দ্বে পড়ে গেলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম সে গুছিয়ে কোনো কিছু বলতে পারছে না, আমতা আমতা করে কোনো একটা বিপদের কথা আমায় শোনাচ্ছে। তাই বললাম, কোন বিপদে তোমরা পড়েছ তা না জানাতে পারলে তোমাদের আমি সাহায্য করতে পারবো না। একটা কাজ করো, বরং তোমাদের গ্রাম এখান থেকে কত দূর? এ কথা বলার অবশ্য একটা কারণ ছিল। আমি যে দিঘির পাড়ে বসে আশ্রয় নিচ্ছিলাম সেখান থেকে কিন্তু তখনও গ্রামের একটা বাড়িও দেখতে পাইনি। লোকটা এবার হেসে বলল, ওই ওই সামনে আরেকটু হেঁটে গেলেই গ্রামের বাড়ি শুরু হয়েছে সাধু বাবা।
আপনি আসুন, আপনার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপর না হয় আপনি সবটাই শুনবেন। আর ওই বড়াই চণ্ডীতলার মাঠে গেলেই তো দেখতে পাবেন। ওই বড়াই চণ্ডীতলার কাছেই তো কাল নিতাইয়ের লাশটা পড়েছিল। কথাটা শুনে এবার চমকে উঠলাম। গ্রামের মাঠ সে যেখানেই থাকুক না কেন, সেখানে একটা মৃতদেহ পড়েছিল, সেটা তো একটা ভালো কথা নয়। তাই উঠে দাঁড়িয়ে বললাম, মৃতদেহ? আর নিতাই বলে কার নাম বললে? তোমাদের গ্রামে নিতাইকে খুন করলো কে? কে খুন করেছে, কেন খুন করেছে সেটাই তো জানি না সাধু বাবা। কাল রাতে কে যেন তাকে খুন করে গেছে। আজ সকালে তার ওই গলা কাটা লাশ ওই মাঠের কাছে আমরা পেয়েছি। এমন একটা কথা শোনার পর আর চুপ করে সেখানে বসে থাকা যায় না। তাই লোকটার সাথে তখনই এগিয়ে চললাম তার গ্রাম রায়বল্লভপুরের দিকে। মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। এমন নৃশংসভাবে কোনো মানুষ কাউকে খুন করতে পারে? সে কি ঠাকুরমশাই, তাহলে ওই নিতাইকে খুন করলো কে? তখনও সেটা আমি জানতাম না। আর সত্যি বলতে তখন মনে হয়েছিল গ্রামেরই কারোর সঙ্গে তার ঝগড়ার জন্য হয়তো এমন কাজ হয়েছে। কিন্তু পরে যা জানতে পেরেছি তা ছিল অতি ভয়ানক। আমি লোকটার সাথে, অর্থাৎ গোপালের সাথে তার বাড়ির কাছে গিয়ে পড়লাম। গোপালের বাড়িতে তার স্ত্রী, তার ছোট্ট একটা মেয়ে রয়েছে। গোপাল আমায় দুপুরের খাওয়ার ব্যবস্থা করে দিল। প্রথমে সে বলেছিল নিজের হাতে রান্না করে নিয়ে সে ব্যবস্থা করে দেবে সব, কিন্তু আমি দেখলাম এখানে তার সুবিধে খুব একটা হবে না। তাই দুধ চিড়ে আর সামান্য মিষ্টি দিয়ে দুপুরের খাবারের কাজ করলাম। তারপর রোদের জোর খানিকটা কমে আসছে দেখে গোপাল আর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বড়াইতলার সেই মাঠের দিকে। মাঠের বাইরের দিকে গ্রামের দ্বার ঘেঁষে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে কথাবার্তা বলছে। গোপাল আর আমি সেখানে গিয়ে পৌঁছাতেই তাদের ফিসফিসানি গুঞ্জন শুনতে পেলাম। কয়েকজন আমার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাঠটা বেশ বড়, তার শেষের দিকে ধানের জমি শুরু হয়ে গিয়েছে। দুপাশ জঙ্গল, একপাশে গ্রামের রাস্তা চলে গিয়েছে মাঠের একটা নির্দিষ্ট দিকে। আঙুল দেখিয়ে গোপাল বলল, ওই দেখুন সাধু বাবা, ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই ছোট্ট গাছটা? হ্যাঁ, ওই গাছের তলায় পড়েছিল নিতাইয়ের লাশ। বিশ্বাস করতে পারবেন না সাধু বাবা, মাথাটা ছিল ওই গাছের থেকে কয়েক হাত দূরে, আর শরীরটা রয়েছে গাছের তলায়। সকালে যে দেখেছিল সে তো দেখে ভয় পেয়ে গেছিল। তারপর গ্রামের সবাই যখন জানতে পারলো তখন আমরা এখানে এলাম। মৃতদেহটা এখন কোথায় আছে? মানে মৃতদেহটা কি পুড়িয়ে দেওয়া হয়েছে? সাধু বাবা, আপনাকে মৃতদেহটা দেখাতে পারলাম না। আজ সকালের দিকে এই ঘটনাটা ঘটেছে। গ্রামের ছেলেমেয়েরা ভয় পাবে, তাই সকাল সকাল মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। চলে গেছে ওরা, এখনো ফিরে আসেনি বোধহয়। তুমি যে বিপদের কথা বলছিলে, তোমাদের গ্রামে সেই বিপদটা আসলে কি? মাস দুয়েক ধরে আমাদের গ্রামে এমনটা হয়ে চলেছে সাধু বাবা। রাতের বেলা অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে অন্ধকারে কাউকে দেখতে পেয়েছে। আর যাকে দেখতে পেয়েছে সে যে মানুষ ছিল না তাও তারা বুঝতে পেরেছে। এই নিতাইকে নিয়ে আমাদের গ্রামে এই 2 মাসে 3 জন মারা গেল। সে কি কথা? তোমরা এর কোনো প্রতিকার করার ব্যবস্থা করেছো? না মানে তোমাদের গ্রামের আশেপাশে কোনো ওঝা তান্ত্রিক কিছু নেই? সে তোমাদের এই বিষয়ে সাহায্য করতে পারবে। চেষ্টা কি আমরা কম করেছি সাধু বাবা? অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। তবে তবে একটা কথা, এই 2 মাসে যে 3 জন মারা গেছে না, মানে ওই নিতাইয়ের কথায় যদি মনে করি তাহলে ওরা ওরা কেউ কিন্তু ভালো লোক ছিল না। সবাই সবাই ওরা দেশের দুশ্মন ছিল সাধু বাবা, দেশের দুশ্মন। গোপালের কথায় এবার কেমন যেন একটা অদ্ভুত ভাব হলো। দেশের দুশ্মন মানে মানে এই কথা আমি এর আগেও শুনেছি। দেশের দুশ্মন মানে?
মানে আমাদের দেশের সাথে যারা যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের কথা বলছে? অনেক পরে আমি গোটা ব্যাপারটা জানতে পেরেছিলাম, তবে সেই ব্যাপারটা তোমাদের এখন বলছি না। তাহলে গল্পের আসল ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। গোপাল আমায় সেদিন নিয়ে গেল সেই গ্রামের বাইরের দিকে একটা পোস্ট অফিসে। তখনকার দিনে 4-5টা গ্রাম মিলিয়ে একটা পোস্ট অফিস থাকতো। যতই পরাধীন ভারতবর্ষ হোক না কেন, ডাক ব্যবস্থা তখনও কিন্তু প্রচলিত ছিল। তবে হ্যাঁ, সেই সমস্ত ডাক ব্যবস্থার চিঠিপত্রের ওপর ইংরেজ সরকারের নজর থাকতো সব সময়। সেই পোস্ট অফিসের যে পোস্টমাস্টার ছিল, তার বাড়ি এই গ্রামে পোস্ট অফিস থেকে খানিকটা দূরে। এই গ্রামেরই শেষের দিকে সে একটা মাটির ঘরে থাকতো। গোপাল কিন্তু আমায় প্রথমে কিছু বলেনি, তার সঙ্গে দেখা করবে বলে আমায় তার কাছে নিয়ে গেল। তার বাড়ির সামনে পৌঁছতেই দেখতে পেলাম মাটির ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার বাইরের দিকে একটা দাওয়া। বাড়ির বাইরে দাঁড়িয়ে গোপাল গলা তুলে ডাকলো, পোস্টমাস্টার বাবু, ও পোস্টমাস্টার বাবু, বাড়িতে আছেন নাকি? ডাকাডাকি করতে ভেতর থেকে একজন কম বয়সী করে গলা ভেসে এলো। তার পরনে গ্রাম্য কায়দায় পরা ধুতি, সাদা রঙের জামা। সে বোধহয় কিছু একটা লিখে চলেছিল। তার হাতে কালি লেগে থাকতে দেখলাম। সে বাইরে এসে গোপালকে দেখে একটু অবাক হয়ে বলল, এ কি গোপাল, তুমি? আর ইনি কে? দেখে তো কোনো তান্ত্রিক বলে মনে হচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই পোস্টমাস্টারের কুঁড়ে ঘরের কাছে আমি যখন এসে পড়েছি, যখন প্রথম তার বাড়িতে পা রেখেছি, তখন হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠেছিল। হঠাৎ করে মনে হলো চারপাশটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করেছে। আর তার সাথে সাথেই চোখের সামনে সেই পোস্টমাস্টারের কুঁড়ে ঘরের বদলে গিয়ে যেন একটা পুরনো পরিত্যক্ত বাড়ি হয়ে রয়েছে, সেটা আমি দেখতে পেলাম। তবে সেই কুঁড়ে ঘরের অবস্থা এখানকার কুঁড়ে ঘরের অবস্থার চেয়ে অনেক বেশি খারাপ। গোপাল দু এক কথায় আমার পরিচয় বুঝিয়ে দিতেই আমি গিয়ে ঢুকলাম তার ঘরে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে সে বিছানার এক পাশে এসে বসল। স্পষ্ট বুঝতে পারছিলাম সে আমায় কিছু একটা বলতে চাইছে। গোপাল বারবার তাকে বলছিল, আরে আরে, তুমি তুমি সাধু বাবাকে সবটা খুলে বলো না। সাধু বাবা যদি কিছু করতে পারেন। তারপরেও সে চুপ করে রয়েছে দেখে এবার আমি জিজ্ঞাসা করলাম, দেখো, তোমাদের গ্রামে 2 মাসে পর পর 3টে খুন হয়ে গিয়েছে। আমি কিছু না জানলেও এটা মনে হচ্ছে তোমাদের গ্রামে কিছু একটা হয়ে চলেছে। আর তুমি এখন এই গ্রামে থাকো, তাই সে বিপদ তোমারও রয়েছে। যদি তোমার আমায় কিছু বলবার থাকে তাহলে তা বলতে পারো। আমি তোমায় সাহায্য করতে পারবো কিনা জানি না, তবে নিশ্চয়ই একটা চেষ্টা করব। এবার যেন সে একটু ভরসা পেল। আমার দিকে চোখ তুলে বলল, আচ্ছা সাধু বাবা, আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন? কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। এই সন্ধ্যা হয়ে আসার ঘন মুহূর্ত, একটু পরেই সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়বে, চারপাশে নেমে আসবে অন্ধকার, আর তার সাথে ঠাঙায় এমন একটা মুহূর্ত। অচেনা দুটো মানুষের সাথে এক কুঁড়ে ঘরে আমি এসে পড়েছি। আমার সামনে বসে থাকা একজন পোস্টমাস্টার। সে একজন শিক্ষিত মানুষ না হলে পোস্টমাস্টারের কাজ সে নিশ্চয়ই করতে পারত না, অথচ সে আমায় পূর্ণ জন্মের কথা জিজ্ঞেস করছে। তার মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা মোটেই সহজ নয়। করি, কিন্তু তুমি ঠিক কেন এ কথা বলছো বলো তো? আর আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কোনো একটা বিপদের মধ্যে রয়েছো। আর সে বিপদ নেহাত কোনো সাধারণ বিপদ নয়। কথাটা শুনে তার মুখটা কেমন যেন বদলে গেল। তার দুটো চোখে এসে জমা হতে লাগলো রাজ্যের ভয়। একটু কাঁপতে কাঁপতে সে বলল, সেই কথা কাউকে বলতে পারি না সাধু বাবা। যদি কাউকে বলি তাহলে সবাই আমায় সন্দেহ করবে। সবাই ভাববে গ্রামে ওই যে 3জন খুন হয়েছে তাদের সাথে আমি জড়িত রয়েছি।
একমাত্র এই গোপাল ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। তার কথা শুনে আমি এবার বেশ চমকে উঠলাম। বললাম, তোমায় সন্দেহ করব কেন বলো তো? আর ওই তিনজনের খুনের সাথে তোমার কি সম্পর্ক? সে এবার কিছু একটা বলতে যাবে এমন সময় বাড়ির বাইরের পিছনের দিকে জানালার কাছে একটা বিড়াল ডেকে উঠল। সামান্য একটা বিড়ালের ডাকে সে কিন্তু বেশ বেশ চমকে উঠল। তাড়াতাড়ি উঠে জানালার কাছে গিয়ে পিছনে আদো অন্ধকারে কিছু একটা দেখার চেষ্টা করতে লাগলো। আমি তখনও তার দিকে তাকাইনি, কিন্তু এবার তার গলা থেকে একটা চিৎকার ভেসে আসার সাথে সাথে আমি তার দিকে তাকালাম। ওই দেখুন, ওই দেখুন সাধু বাবা, ও আবার এসেছে, ও আবার এসেছে। ঘুরে তাকাতেই দেখতে পেলাম জানালার কাছে দাঁড়িয়ে একটা হাত তুলে আঙুল নির্দেশ করে পোস্টমাস্টার বাইরে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। আমি আর গোপাল তাড়াতাড়ি ছুটে গেলাম সে জানালার দিকে। বাইরে তাকিয়ে নেমে আসা অল্প অন্ধকারের মধ্যে তখন আর কিছুই দেখতে পেলাম না, কিন্তু ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মনে হলো এ বাড়িটার পিছনের দিকে যে ধানের জমি শুরু হয়েছে সেই ধানের জমিতে খানিকটা দূরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। এতটা দূরে থেকে তাকে ভালোভাবে দেখা সম্ভব নয়। তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই মনে হলো কুয়াশা নেমে আসতে শুরু করেছে সন্ধ্যের মুহূর্তেই, আর আকাশের পশ্চিম কোণের সূর্যটা যেন তাড়াহুড়ো করে ডুবে গেল। চারপাশটা ভরে উঠতে লাগলো সামান্য অন্ধকারে। পোস্টমাস্টার ততক্ষণে ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে বসে পড়েছে তার বিছানায়। ওপরে দুটো হাত মুখের দুপাশ রেখে সে ভয়ে টপ টপ করে কাঁপছে, আর তার দু চোখ বিস্ফারিত। মাঝে মাঝে কেমন যেন বিড় বিড় করে বলছে, ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, ও ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। একটু শান্ত হও, একটু শান্ত হও নিবারণ। ও নিবারণ, তুমি তুমি একটু শান্ত হও। আমি শান্ত হব কি করে? আমি শান্ত হব কি করে? তুমি তুমি বলো। ও গ্রামের লোকেরা সবাই বলে আমাকে নাকি সেই সেই পোস্টমাস্টারের মতোই দেখতে। আজ এত বছর পর সেই পোস্টমাস্টার যদি আমার কাছে ফিরে আসে, তাহলে তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? গ্রামের লোকেরা আমায় সন্দেহ করে গোপাল। আমি কিছু বুঝে উঠতে পারছি না তাদের কথা। প্রথমত একটা মৃত্যু হয়েছে, তার মাথাটা এক স্থানে আর শরীরটা অন্য স্থানে। সেই মৃতদেহ আমি দেখতে পাইনি, শুনতে পেয়েছি। আর দুটো মৃত্যু এই গ্রামে হয়েছে, অথচ তার ব্যাপারে তেমন কিছুই আমি জানি না। এখনো আর এই পোস্টমাস্টার নিবারণ এমন পাগলের মতো আচরণ কেন করছে সেটাও বুঝতে পারছি না। এ বাড়িতে এসে প্রথম যখন তাকে দেখেছি তখন তার মুখে সামান্য হাসি লেগেছিল। তার মধ্যে যে এমন একটা কোনো পাগলামি লক্ষণ থাকতে পারে তা কখনোই আমি বুঝতে পারিনি। আমি জানালার দিক কাছে দাঁড়িয়ে ঘরের মধ্যে তাকিয়ে বিছানার ওপর বসে থাকা পোস্টমাস্টার নিবারণকে ভালো করে দেখলাম। সে কেমন যেন ভয় পেতে শুরু করেছে। অত অন্ধকার নেমে আসছে তত তত যেন তার ভয় বাড়ছে। আমি এগিয়ে গিয়ে গোপালকে বললাম, গোপাল গোপাল, তুমি তুমি বিছানা ছেড়ে ওই পাশটায় বসো একটু। আমার কথা শুনে গোপাল আর নিবারণ দুজনেই আমার দিকে তাকিয়েছিল। গোপাল আমার কথায় নিচে নেমে বসতে আমি এগিয়ে গিয়ে নিবারণের কপালের কাছে হাত রাখলাম। তারপর মাথার উপরে একটা হাত রেখে ধীরে ধীরে একটা মন্ত্র পড়তে শুরু করলাম। এই মন্ত্র আমার মধু সুন্দরী দেবী দিয়েছিলেন। দেখতে দেখতে এক সময় তার গোটা শরীর যেন শান্ত হয়ে এলো। তার কম্পন থেমে গেল। সে ভয় পাওয়া চোখের বদলে কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর বলল, সাধু বাবা, সাধু বাবা, ও আবার ফিরে এসেছে। যারা ওকে মেরেছে তাদের তাদের কাউকেও ছাড়বে না, ও আমায় বলেছে। কে ফিরে এসেছে? আর কে তোমাদের বলেছে ওদের ওদের শান্তি দেবে? কে?
ওরা কি ক্ষতি করেছে তোমার? ওরা আমার ক্ষতি করেনি, ওরা ওরা ওর ক্ষতি করেছে। ওর ক্ষতি করেছে অনেক বছর আগে। কথাটা বলতে বলতে নিবারণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে তার মাথাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে শুরু করলো। তার মুখের কথা কেমন যেন জড়িয়ে এলো, আর এটাও বুঝতে পারলাম তার মুখ থেকে একটা ঘর ঘর শব্দ বেরিয়ে আসছে। সেই শব্দটা শুনে গোপাল পর্যন্ত ভয় পেয়ে বসার জায়গা থেকে উঠে দুপা পিছিয়ে এলো আর আমায় কাঁপা কাঁপা গলায় বলল, কি হলো সাধু বাবা? হ্যাঁ, ওই হঠাৎ হঠাৎ এমন করছে কেন? আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না। এগিয়ে গিয়ে নিবারণের গায়ের ওপরে একটা হাত রাখতে যাব, হঠাৎ সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার মুখের ভাব দেখে আমি পর্যন্ত একবার কেঁপে উঠলাম। গোপাল একটা চিৎকার করে দুপা পিছিয়ে ঘরের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। নিবারণের মুখ থেকে একটা হাসি হেসে এলো। তার মুখে যেন অমূল পরিবর্তন হয়ে গিয়েছে। তার দুটো চোখের মনি কোথায় যেন হারিয়ে গিয়েছে। দুটো টকটকে লাল চোখ, মুখের দুপাশ থেকে বেয়ে নামছে লাল গোটা মুখটা কেমন যেন ভিজে গিয়েছে। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, আর তার সাথে মুখ থেকে ভেসে আসছে একটা গড় গড় শব্দ। দুটো হাত বিছানার উপর রেখে মুখ তুলে সে আমার দিকে তাকিয়ে একটা হিংস্র চাপা ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, কেন এসেছিস আমার কাছে? কেন এসেছিস? আমি আমি কাউকে ছাড়ব না, কাউকে না। আজ থেকে 30 বছর আগে ওরা আমায় মেরেছিল, ওদের জন্যই মরতে হয়েছিল। আমি ওদের কাউকে ছাড়ব না। আমি বুঝতে পারছিলাম নিবারণের মধ্যে যে অদ্ভুত পরিবর্তনটা হয়ে গিয়েছে সেটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। একটু আগে নিবারণ জানলা থেকে যা দেখতে পেয়েছিল তার জন্য এটা হয়েছে, কিন্তু কিন্তু ওদিকে গোপাল ঘরের কোণে দাঁড়িয়ে টপ টপ করে কাঁপতে কাঁপতে বলছে, সাধু বাবা, ও সাধু বাবা, এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন, এক্ষুনি এখান থেকে আমরা চলে যাই। গোপালের কথা শুনে এবার নিবারণ ঘুরে তাকালো তার দিকে। বিছানা থেকে সে ততক্ষণে নেমে পড়েছে যেন মনে হলো এক্ষুনি এগিয়ে যাবে গোপালের দিকে। তাকে নামতে দেখে গোপাল আরো একবার ভয়ে চিৎকার করে উঠল। ঘরের এক কোণ থেকে থালা বাসন নিচের দিকে পড়ে ঝমঝম শব্দ করে উঠল। কিন্তু আপনি তো চাইলেই সেই প্রেতকে ওখান থেকে তাড়িয়ে দিতে পারবেন, কিংবা অন্তত কিছু সময়ের জন্য বন্দি করতে পারতেন। আপনি সেটা না করে সমস্যাটা দেখছিলেন কেন? তারানাথ রহস্যময়ভাবে সামান্য হাসল, তারপর বলল, তোমাদের তো আগেই বলেছি আমার তেমন কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, সেই প্রেতকে সামান্য সময়ের জন্য আমি ওখানে আটকে রাখতে পারতাম বটে, তবে আমার কেমন যেন মনে হয়েছিল সেটা করাটা ঠিক হবে না। কোনো একটা গোপন কথা আমরা জানতে চলেছি যেটা তাকে আটকালে আর জানতে পারবো না। আর তাছাড়া যদি সেই প্রেতের দ্বারা আমার কিংবা গোপালের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন না হয় ভাবা যাবে। নিবারণ কিন্তু অদ্ভুতভাবে এগিয়ে যেতে লাগলো গোপালের দিকে। তার মাথাটা ঘাড়ের এক পাশে ঝুলে পড়েছে, দুটো হাত পেছনের দিকে বেঁকে এসেছে, একটা পা কেমন যেন খোঁড়াতে শুরু করেছে আস্তে আস্তে। সেভাবে গোপালের দিকে এগিয়ে যেতে যেতে আগের মতোই অদ্ভুত গলায় বলল, গোপাল, গোপাল, আমায় চিনতে পারছিস না? চিনতে পারছিস না? আমি সদাশিব রে, সদাশিব, এই গ্রামের সদাশিব। ভয় পেয়েছিল এতক্ষণ, কিন্তু এবার সামনের দিকে সেই ভয়ঙ্কর অবস্থায় নিবারণের মুখ থেকে কথাটা শুনে কেমন যেন চমকে উঠে বলল, সদাশিব দাদা?
সদাশিব দাদা, কিন্তু কিন্তু তুমি তো মানে তুমি তো আজ থেকে 30 বছর আগে। এগিয়ে যেতে থাকা সেই অদ্ভুত মূর্তিটা ঘরের একপাশে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর তারপর কেমন যেন অদ্ভুত ধরা গলায় গোপালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে হ্যাঁ, ওরা আমায় খুন করেছিল। ওরা আমায় বিশ্বাসঘাতকতা করে খুন করেছিল। আমার মাথাটা ওরা কেটে নিয়েছিল। আমার মাথাটা আমি আর খুঁজে পাইনি, জানিস তো। গোপাল এবার কেমন যেন সামলে নিয়েছিল নিজেকে। মাটির ওপর বসে দেওয়ালে হেলান দিয়ে শান্ত গলায় বলল, তোমাকে কারা খুন করে মেরেছিল? হ্যাঁ, কারা? যারা মেরেছিল তাদের 3 জনকে আমি শাস্তি দিয়েছি। এখনো 2 জন বাকি আছে রে গোপাল, 2 জন বাকি আছে। সেই 2 জনকে আমি মারবো। তারপর আমি এখান থেকে যাব। এতক্ষণ ধরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, ওদের কথাবার্তা শুনে চলেছিলাম। এবার বললাম, সদাশি ঘর নিবারণ হও তুমি, কিন্তু কাউকে এভাবে মারতে পারো না, এটা কিন্তু অন্যায়। এবার সেই মূর্তি আমার দিকে কয়েকবার এগিয়ে এলো। আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে সে, আর বাড়িটার আশেপাশে কেমন যেন একটা ঝড় উঠেছে। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঘাড় অদ্ভুতভাবে একদিকে বেঁকানো রয়েছে। এই সমস্ত কিছু দেখতে পাওয়ার একটাই কারণ, তা হলো জানালা দুটো থেকে আসা অন্ধকারের মধ্যে ঘরের এক কোণে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলো। সে এক দৃষ্টিতে লাল চোখে আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, আর তারপর আস্তে আস্তে বলল, তুই কে? তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে, নাহলে আমি কিন্তু তোর ক্ষতি করে দেব। কথাটা বলে সে আরো 2 পা আমার দিকে এগিয়ে এলো। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। বেশ খানিকটা এগিয়ে আসার পর সে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর একটা অদ্ভুত ব্যাপার আমি দেখতে পেলাম। তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করেছে। 2টো মাথা 2 হাতে চেপে ধরে সে অদ্ভুতভাবে গোটা শরীরটা ঝাঁকাতে শুরু করেছে, আর মাঝে মাঝে চিৎকার করে বলছে, আমি বুঝতে পারছিলাম মধুসুন্দরী দেবীর আশীর্বাদের জন্য সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এভাবে তো নিবারণের ক্ষতি হবে। কথাটা ভাববার সাথে সাথে এবার নিবারণের গলা শুনতে পেলাম। সেই মুহূর্তে ততক্ষণে মাটির ওপর বসে পড়েছে নিবারণ, বলছে, সাধু বাবা আমায় বাঁচান, ও আমায় ছাড়বে না, মাটিতে বসে থাকা সেই মুহূর্তের দিক থেকে 2টো গলা পরপর ভেসে আসতে লাগলো। একবার নিবারণ আমায় তাকে বাঁচানোর জন্য বলছে, আর অন্য সময় সেই ভয়ার্থ ঘষা ঘষা কণ্ঠস্বর আমায় সেখান থেকে চলে যেতে বলছে। গোপাল এই সমস্ত দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। চমকে উঠে এসে আমায় বলল, কি হচ্ছে সব সাধু বাবা? হ্যাঁ, কি হচ্ছে? অমন করে চিৎকার করছেই বা কে? মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার ওপর রয়েছে, আর তাছাড়া এই স্থানে এসে আমার কোনো ক্ষতি করতে পারবে না, সেটা বোধহয় সে নিজেও বুঝতে পেরেছিল। তাই আমায় ওভাবে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল। আমি দরজার দিকে এগিয়ে গিয়ে বললাম, গোপাল, আমার মনে হয় না নিবারণের কোনো ক্ষতি হবে। তাকে এখন ছেড়ে দাও, কারণ আমরা যদি বেশিক্ষণ থাকি তাহলে উল্টে তার ক্ষতি হতে পারে। তুমি চাইলে থাকতে পারো, কিন্তু আমি থাকলে তার ক্ষতি হবে। তার চেয়ে বরং আমরা এখান থেকে চলে যাই। কাল দিনের বেলা না হয় তার কাছে আবার আসব। আমার মনে হয় দিনের বেলায় আলোতে নিবারণকে আমরা স্বাভাবিকভাবেই পাবো। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না ঠাকুরমশাই, ওই গোপাল নিবারণকে
সদাশিব বলল কেন? আর সেই সদাশিবের প্রেত যদি ফিরে আসে তাহলে নিবারণ কেন বলছিল তাকে অনেকটা সদাশিবের মতো দেখতে? ব্যাপারটা সেদিন রাতে আমি গোপালের কাছে শুনতে পেরেছিলাম। নিবারণের বাড়ি থেকে ফিরে আসার সময় পথে গোপাল কিন্তু একটা কথাও বলেনি। বাইরে বেরিয়ে আমরা বুঝতে পেরেছিলাম সন্ধে উতরে রাত নামতে শুরু করেছে। এতক্ষণ ধরে নিবারণের বাড়িতে ছিলাম সেটা যেন বিশ্বাসই করতে পারছিলাম না। বাড়িতে ফিরে আসার পর গোপাল বলল, সাধু বাবা, আপনার মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু সে সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, সদাশিব দাদা আবার কেন নিবারণের কাছে ফিরে এলো? আর যদি সদাশিব দাদার পুনর্জন্ম হয় আর নিবারণ হয়ে ফিরে আসে, তাহলে দাওয়ার ওপর আমরা যাকে দেখেছিলাম সে কে? দেখো গোপাল, গোটা ব্যাপারটার কোনো ধারণা আমি নিজেও করতে পারছি না। ওই দিবাকরের সাথে সদাশিবের যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমি বুঝতে পারছি। রাতের অন্ধকারে সদাশিবের প্রেত যে দিবাকরের ওপর এসে পড়েছে সেটা তো তুমি নিজেও দেখেছো। কিন্তু এই সদাশিবের ব্যাপারটা আমায় একটু খুলে বলো তো। ঘরের বাইরে আমরা এসে বসেছিলাম, সেখানে বসে থাকা সম্ভব নয় বলে আমরা গিয়ে বসলাম ঘরের ভিতরে। একসময় গোপাল বলল, তখন আমি অনেক ছোট, আমার বয়স হবে তখন 15 কি 16। আমায় দেখে কত বয়স বলে মনে হয় আমি জানি না আপনার, তবে আমার বয়স কিন্তু 40-এর ওপরে। তখন এই গ্রামের স্বাধীনতা সংগ্রামের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে। আমাদের এই রায়বল্লভপুর, এমনকি আশেপাশের কয়েকটা গ্রাম মিলিয়ে অনেকে স্বাধীনতার কাজে নিজেদের জীবন বাজি রাখতেও রাজি। তখনই আমাদের গ্রামে পোস্টমাস্টারের চাকরি নিয়ে এসেছিল ওই সদাশিব দাদা। আমাকে দেখে হয়তো আপনার মনে হবে আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, তা সত্যি, কিন্তু ছোটবেলায় আমার কিন্তু পড়ার শখ ছিল অনেক বেশি। 2 গ্রাম দূরে পাঠশালায় হেঁটে হেঁটে আমাদের যেতে হতো। বাবা মাঠে কাজ করত, আমি একটু বড় হতেই বাবার সাথে মাঠে যেতে শুরু করলাম। পড়ার খুব ইচ্ছে ছিল সাধু বাবা, কিন্তু কিছুতেই তার হলো না। তাই মাঠের কাজ সেরে বিকেলের দিকে ওই পোস্টমাস্টার সদাশিব দাদার কাছে গিয়ে পড়তাম। সদাশিব দাদা আমায় অনেক গল্প বলতো। শুধু আমায় নয়, আমার সাথে আমাদের গ্রামের আরো একজন সদাশিব দাদার কাছে যেত। সে এখন আর বেঁচে নেই, বছর 5 আগে সাপের কামড়ে মারা গেছে। সদাশিব দাদা আমাদের বড় ভালোবাসতো, অনেক গল্প বলতো। তার মধ্যে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের গল্প। তবে এই সমস্ত কিছুর মধ্যে আমরা তখন অনেক ছোট, এইসব আমরা ঠিক বুঝতাম না। তবে সেসব শুনতে বড় ভালো লাগতো। সদাশিব দাদা বলতো ভারতবর্ষ পরাধীন। আমরা সেটা না বুঝলেও এটুকু বুঝতে পারতাম আমাদের দেশের সমস্ত কিছু অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। অথচ আমরা তাদের আটকাতে গেলে তাদের হাতে চাবুক কিংবা বন্দুকের গুলিতে আমাদের শরীর মাটিতে লুটিয়ে পড়ছে, আমাদের রক্তে ভেসে যাচ্ছে মাটি। শুনতে শুনতে সেই ছোটবেলাতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। সদাশিব দাদাকে বলতাম, বড় হলে আমরাও স্বাধীনতা সংগ্রামী হব। সদাশিব দাদা হেসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। তারপর একদিন হঠাৎ সদাশিব দাদা হারিয়ে গেল। একদিন বিকেলে গিয়ে দেখি তার ওই কুঁড়ে ঘরের দরজা বন্ধ, কেউ কোথাও নেই, পোস্ট অফিসটাও বন্ধ। আস্তে আস্তে শুনতে পেলাম সদাশিব দাদা নাকি একজন স্বাধীনতা সংগ্রামী, আর সেই কারণে কেউ তাকে খুন করেছে। তার মৃতদেহ ওই বড়াই চণ্ডীতলার মাঠের পাশের দিঘিতে পড়ে আছে। তার মাথাটা ধর থেকে কেউ আলাদা করে দিয়েছে। ওটা শরীরে আঘাতের চিহ্ন, তার হাত পা এমনকি ঘাড়ের হাড় পর্যন্ত কেউ ভেঙে দিয়েছিল লাঠির বাড়ি মেরে। সদাশিব দাদার মৃতদেহ দেখতে গিয়ে আমি ভয়ে কেঁপে উঠেছিলাম। সাধু বাবা, এখনো সেদিনের কথা মনে পড়ে। তবে তারপর কতবার সদাশিব দাদাকে স্বপ্নে দেখতে পেয়েছি, কিন্তু সেসব অনেক বছর আগের কথা।
আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা। মাস তিনেক আগে ওই পোস্ট অফিসের দিকে একটা কাজে গেছিলাম। পোস্ট অফিসের ঘরে কি মনে হতে ঢুকতেই টেবিলের ওপর বসে থাকা নিবারণকে দেখে ভয় কেঁপে উঠেছিলাম। দূর থেকে এক ঝলক দেখে মনে হয়েছিল সেই অনেক বছর আগে দেখা সদাশিব দাদা যেন টেবিলের ওপরে বসে রয়েছে। কতক্ষণ মুগ্ধ চোখে তার দিকে তাকিয়েছিলাম মনে নেই। বেশ কিছুক্ষণ পরে তার কথায় আমার সম্বিত ফিরেছিল। নিবারণ বলেছিল, কে আপনি? মানে আপনার কি কোনো প্রয়োজন আছে? সেদিন কোনো কথা বলতে পারিনি নিবারণকে। তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এসেছিলাম। বুঝতে পারছিলাম যে আমি একদম ঘাবড়ে গেছি। আর নিবারণও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে নিবারণের সাথে আমার যোগাযোগ বাড়ে। তবে তাকে কখনোই আমি সদাশিবের কথা বলিনি। কানাঘুষো সে শুনতে পেয়েছিল ওই গ্রামের পোস্ট অফিসে অনেকটা তার মতোই দেখতে একজন আগে কাজ করতে এসেছিল। তবে এর বেশি আর কিছুই কেউ বলেনি। নিবারণ এর বেশি আর কিছু জানতেও পারেনি। কারণ গ্রামের মধ্যে নিবারণের সবচেয়ে বেশি কথা হতো আমার সাথে। এবার আপনি বলুন সাধু বাবা, আপনার কি মনে হয় সদাশিব দাদার পুনর্জন্ম হয়েছে নাকি? আমি এক মনে তার সমস্ত কথা শুনে চলেছিলাম, কিন্তু একটা বলতে যাব, ঠিক তখনই বাড়ির বাইরের দিকের জানালার কাছে কেউ যেন গর্জন করে উঠল। গোপাল, গোপাল, ওরা সবাই বিশ্বাসঘাতক। ওরা সবাই বিশ্বাসঘাতক। ওদের কাছে কোনো কথা বলিস না, কোনো কথা বলিস না। হঠাৎ করে এমন একটা ঘর ঘর ভৌতিক কণ্ঠের কথা শুনে আমি চমকে উঠলাম। জানালার দিকে তাকালাম। গোপাল আমার সাথে জানালার দিকে তাকাতেই চাঁদের অল্প আলোয় দেখতে পেলাম সেখানে এসে দাঁড়িয়েছে একটা ছায়া মূর্তি। তার দুটো উজ্জ্বল লাল রঙের চোখ আগের মতোই দেখা যেতে লাগলো। তার মাথাটা এতটাই ডান দিকে হেলে রয়েছে দেখে মনে হচ্ছে মাথাটা যেন ধর থেকে আলাদা হয়ে গিয়েছে। সে দুটো হাত জানালার কাছে রাখলো। গোপাল একবার ভয়ে কেঁপে উঠে বলল, সদাশিব দাদা, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও। কেন চলে যাব? কেন চলে যাব? ওরা আমি মেরেছি। তার মধ্যে 4 জনকে আমি মেরেছি। আর শুধু একজন বাকি আছে। তাকে মারতে পারলে। কথাটা বলি সেই মূর্তি হাসতে লাগলো। আমি চমকে উঠলাম। একটু আগে সন্ধেবেলায় তার ঘরে যখন তার সেই বিষম মূর্তি আমি দেখেছি, তখন সে বলেছিল 3 জনকে মেরেছে, আর এখন বলছে 4 জনকে মেরেছে। তার মানে কি হতে পারে? এই অল্প সময়ের মধ্যে সে আরো একজনকে। চমকে উঠে সেই জানলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, সদাশিব, তোমার সমস্ত কথা আমি শুনেছি। তোমার সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। তুমি জানো স্বাধীনতা সংগ্রামী কখনো মানুষের ক্ষতি অকারণে করে না। আমি যতদূর তাদের সম্পর্কে জানি, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই করে। তাহলে তুমি শুধু ওদের মারছোটা কেন? ওরা কি তোমার মৃত্যুর জন্য দায়ী? জানালা থেকে সেই ছায়া মূর্তি পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল। আমার কথায় আবার সে সামনে ঘুরে এলো। একটা ঘর ঘর গর্জন করতে করতে আমাকে বলল, ওরা আমায় মিথ্যে কথা বলে বেড়েছে। তারপর আমার মাথা কেটে আমি ওই দিকেই জলে ভাসিয়ে দিয়েছে। ওদের মেরে প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। আর শুধু একজন বাকি রয়েছে, একজন। তোমার আত্মার শান্তি হয়নি তা বুঝতে পারছি, কিন্তু তুমি নিবারণকে আশ্রয় করলে কেন? নিবারণ তোমার কি ক্ষতি করেছে কোনো? এবার কিন্তু কোনো কথা তাঁর দিক থেকে ভেসে এলো না। আর বদলে ঘর ঘরে গলায় তীব্র গর্জনের একটা শব্দ শুনতে পেলাম। তারপর সে হাঁটতে হাঁটতে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি চকিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, গোপাল, নিশ্চয়ই কোথাও কিছু একটা বিপদ ঘটেছে। নিশ্চয়ই আবার কেউ মরেছে। আমাদের এক্ষুনি যাওয়াটা দরকার।
কিন্তু সাধু বাবা, এই এত বড় গ্রামে আর তাদের কোথায় খুঁজবো বলুন তো? আর কার উপর রাগ রয়েছে সদাশিবের? তুমি বোধহয় কথাটা শুনতে ভুল করেছো। সে এর মধ্যে 4 জনকে খুন করে ফেলেছে। আমি যখন এই গ্রামে এসেছি তখন 3 জনকে সে মেরেছিল। তার মানে অল্প সময়ের মধ্যে সে আরও 1 জনকে খুন করেছে। এখন গ্রামের মধ্যে খুঁজলে নিশ্চয়ই কিছু একটা বেরিয়ে আসবে। আর মাত্র একজনকে খুন করতে পারলে সে কিন্তু এখান থেকে চলে যাবে। ওই একজনকে আমাদের বাঁচাতেই হবে। মনে করার চেষ্টা করো, যে 3 জন মারা গেছে তাদের সঙ্গে আর কার সম্পর্ক রয়েছে। গোপাল অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করল, তারপর বলল, বিদেশ। সাধু বাবা, এই যারা 3 জন মারা গেছে তাদের মধ্যে নিতাইয়ের সাথে বিদেশের সম্পর্ক খুব ভালো ছিল। তাছাড়া বিদেশ খুব একটা ভালো লোক যে ছিল তা কিন্তু নয়। আমরা আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি গোপালকে নিয়ে বিদেশের বাড়ি চলে গেলাম। যত হেঁটে যাচ্ছি বারবার গোপাল পিছনের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলছে, সাধু বাবা, ও সাধু বাবা, ওই আমাদের পিছু পিছু কে যেন আসে। আমি গোপালের কথায় পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমাদের থেকে বেশ খানিকটা দূরে জঙ্গল মতো জায়গাটার কাছে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। চারিদিক থেকে সে চাপা ঘর ঘর গর্জন তখন ভেসে আসছে। মাঝে মাঝে সে চিৎকার করে বলছে, তোরা চলে যা, চলে যা গোপাল, আমি আবার বলছি তোরা চলে যা। আমার পথে যে এসে দাঁড়াবি তাকেও কিন্তু আমি ছাড়বো না। আমি মনে মনে এই ব্যাপারটার জন্যই তৈরি হয়েছিলাম। গোপালের প্রতি সদাশিবের একটা আকর্ষণ গোপালকে তার কাছ থেকে সরতে দিতে চাইছে না। গোপালের দেহ বন্ধন আমি এর মধ্যেই করে ফেলেছি, তাই সে তার একদম কাছাকাছি আসতে পারছে না। হাঁটতে হাঁটতে আমরা বিদেশের বাড়ি গিয়ে পড়লাম। বাড়ির বাইরে থেকে কাঁপা কাঁপা গলায় গোপাল ডাকলো, বিদেশ, বাড়িতে আসো নাকি? ভেতর থেকে বিদেশের কোনো কথাই শোনা গেল না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। গোপাল আমায় বলল, সাধু বাবা, ও সাধু বাবা, ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, আর বিদেশ দরজা খুলছে না, তাহলে কি? ঠিক তখনই বাড়ির বাইরের দিক থেকে একটা হাসির শব্দ শোনা গেল, আর তারপর চাপা গলায় কেউ যেন বলে উঠল, তোদের আগেই বলেছি আমার প্রতিশোধ আমি নেব, তোরা কেউ আমায় আটকাতে পারবি না। ঠিক তখনই ঘরের দরজা খুলে বিদেশ বাইরে বেরিয়ে এলো। গোপাল তাকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল। বিদেশ ঘুম জড়ানো গলায় বলল, এই কি হয়েছে রে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর তোর সাথে ওটা কে রে? গোপাল কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি বললাম, আমি একজন সাধক। তোমাদের গ্রামে 3-3টে মৃত্যু হয়েছে, সেই খবর শুনেই আমি এখানে এসেছি। আজ রাতে তোমার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজ রাতটা তুমি একটু সাবধানে থাকবে। সে আমার কথা শুনে দাওয়া থেকে নেমে এলো উঠোনের কাছে। তারপর আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার ক্ষতি করবে কে? আমার ক্ষতি করার মতো কারোর ক্ষমতা আছে নাকি? বিদেশ, ও কথা বলিস না। নিতাইয়ের কিভাবে মৃত্যু হয়েছে তা তো দেখেছিস। তাছাড়া তার আগে আরো 2 জন মারা গেছে, আর নিতাই তো তোর ভালো বন্ধু ছিল। তাই আমি সাধু বাবাকে নিয়ে তোর কাছে ছুটে এলাম। এই কথায় বিদেশ কেমন যেন গলার স্বর নামিয়ে বলল, কিন্তু এরপরে যে আমার কোনো ক্ষতি হবে সেই কথা তুই কি করে বলছিস গোপাল? আজ থেকে 30 বছর আগে এই গ্রামের এক পোস্টমাস্টারের খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরই খুন কিন্তু পরপর হচ্ছে, আর সেই হিসেবে তোমার নামও তার সাথে কিন্তু জড়িত রয়েছে। এবার বিদেশ কেমন যেন একটু রেগে গেল, 2 পা পিছিয়ে দাওয়ার উপর উঠে পড়ল। ও সব আমি কিছু জানি না। আর এই পোস্টমাস্টারকে আমি খুন করতে যাব কেন? আপনাদের আমায় সাবধান করতে হবে না। বিদেশ তাড়াতাড়ি ঘরের ভিতর চলে গেল। তারপর ঘরের দরজা আমাদের মুখের ওপর বন্ধ করে দিল। গোপাল আমার সামনে এসে বলল, কিন্তু কিন্তু সাধু বাবা, বিদেশের যদি
কোনো ক্ষতি না হয়, তাহলে সদাশিব দাদা কার ক্ষতি করলো? গোপাল, তোমার ওই সদাশিব দাদা বলেছিল সে আরও একজনকে মারবে, তার মানে বিদেশ ছাড়া আর কেউ, যাকে সে হয়তো। কথাটা ভেবে গোপাল আর আমি অন্ধকারের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ গোপাল উত্তেজিত হয়ে যেন চিৎকারের মতোই বলল, সাধু বাবা, ও সাধু বাবা, মনে পড়েছে, মনে পড়েছে, অমর চাটুর্যে। হ্যাঁ, ওই গ্রামের লোকেরা বলতো অমর চাটুর্যে ওই সদাশিব দাদার খুনের পেছনে হাত ছিল। হ্যাঁ, একবার তার বাড়িতে গিয়ে দেখলে হয় না? একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতেই আমি বললাম, আপনারা কি শেষ পর্যন্ত ওই মানুষটাকে খুঁজে পেলেন, যাকে যাকে সদাশিবের প্রেতাত্মা মেরেছিল? আর এই গোটা ব্যাপারটার শেষ হলো কোথায়? আমরা সেখান থেকে গিয়ে পড়লাম আমার চাটুর্যে বাড়িতে। আর তার বাড়ির উঠোনের কাছে ঢুকতেই যে দৃশ্যটা দেখতে পেলাম, তা দেখে কিন্তু আমার বুকের ভিতরটা পর্যন্ত কেঁপে উঠেছিল। অমর চাটুর্যে বাড়ির কাছে গিয়ে পৌঁছতে দেখতে পেলাম তার বাড়ির আশেপাশে লোক জড়ো হয়ে গিয়েছে, আর সেই ভিড়ের মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়ে চলেছে। অতি উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি, ভয় পাওয়ার কণ্ঠস্বর শোনাও যাচ্ছে। তাছাড়া কান্নাকাটিও হয়ে চলেছে। আমি আর গোপাল একবার ওর মুখ চাওয়াচাই করলাম, তারপর ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম তার বাড়ির উঠোনের কাছে পড়ে রয়েছে একটা ছিন্ন ভিন্ন মৃতদেহ। দেখে মনে হচ্ছে কেউ যেন প্রবল আক্রোশে অমর চাটুর্যের দুটো পা টেনে শরীর থেকে আলাদা করেছে, আর তার সাথে মাথাটা টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে একদম। গোটা উঠোনটা রক্তে ভরে গিয়েছে। গোপাল সেদিকে তাকিয়ে ধরা গলায় পড়ল, সাধু বাবা, সাধু বাবা, তার মানে যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই হয়েছে। তার মানে আজ রাতে সদাশিবের প্রেত বিদেশকে নয়, অমর চাটুর্যকে মেরে গিয়েছে। তার মানে বাকি রইল আর মাত্র একজন। বিদেশকে মারতে পারলে ওর প্রতিশোধ সম্পন্ন হয়ে যাবে। যে করেই হোক ওই বিদেশকে বাঁচাতেই হবে। সেখানে আমরা আর দাঁড়ালাম না। আমি আর গোপাল সেদিন রাতে গোপালের বাড়ি ফিরে গেলাম। তারপর টানা 3টে দিন ধরে ওই গ্রামে ঘুরে ঘুরে ওই পোস্টমাস্টার এবং 30 বছর আগের ঘটে যাওয়া সেই ঘটনাটার কথা শুনতে লাগলাম। একদিন বিকেলের দিকে গিয়ে পৌঁছালাম আবার সেই পোস্টমাস্টার নিবারণের কাছে। সে আমাদের দেখে মাথা নিচু করে রইল। আমি এগিয়ে গিয়ে বললাম, দেখো নিবারণ, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানি তুমি নিজে থেকে এই সমস্ত কাজ করছো না, তোমায় দিয়ে সদাশিব এই সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু সে তোমায় এভাবে বেছে নিল কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। শুধু তোমায় তার মতো খানিকটা দেখতে, তাই নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, তোমার বয়স কত বলতে পারো? নিবারণ তার বয়স বলতে গোটা ব্যাপারটা আমার কাছে খানিকটা পরিষ্কার হয়ে গেল। হিসেব করে দেখতে পেলাম সদাশিব যে সময় মারা গিয়েছে ঠিক সেই মাসেই আসলে জন্ম হয়েছে নিবারণে। আজ এত বছর পরে নিবারণের মধ্যে সদাশিবের প্রেত এসে বাসা বেঁধেছে, নাকি অন্য কোনো কারণে এমনটা হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। নিবারণ আমার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, সাধু বাবা, আমি তাকে মাঝে মাঝে আমার ঘরের মধ্যেও দেখতে পাই। যখন তাকে দেখতে পাই তখন যেন আমার মাথার ভেতরটা এমন যেন করে, সবকিছু গোলমাল হয়ে যায়। আমার কিছুই মনে থাকে না। পরে যখন সবটা মনে পড়ে তখন আমি ভয় পেয়ে যাই সাধু বাবা। আমার দুটো হাতে রক্ত লেগে থাকে, শরীরে রক্ত লেগে থাকে। আমি তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে রক্ত মুছে সেই সমস্ত জামা কাপড় ওই পেছনের দিকে ডোবার কাছে ফেলে দিই। কিন্তু কেন আমায় দিয়ে এই সমস্ত খুনগুলো সে করাচ্ছে তা আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই সদাশিব দাদার মতন তোমাকে দেখতে, তাই সদাশিব দাদা তোমায় দিয়ে কাজগুলো করাচ্ছে। আর না হলে এর তো কোনো কারণ আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারছিলাম এরপর বিদেশের ওপর আক্রমণ হবে,
কিন্তু সেটা কবে হবে তার কোনো সঠিক সম্ভাবনা নেই বলে অপেক্ষা করতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম অনেক দিন পর এমন একটা ব্যাপার হয়তো হবে যা আমার হাতের মধ্যে একেবারেই নেই। আমি যদি সদাশিবের প্রেতকে আটকানোর চেষ্টা করি তাহলে নিবারণের ক্ষতি হয়ে যেতে পারে, আর যদি নিবারণের কথা ভাবি তাহলে সদাশিবের এখন না হলে পরে কোনো না কোনো দিন ফিরে এসে তার প্রতিশোধ নেবে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি করা উচিত। বিকেলের পর সন্ধে নামার পরে পোস্ট অফিসের দিকে নিবারণ কুড়ে ঘরের এক পাশে একটা জঙ্গলের মতো জায়গায় গাছের তলায় প্রতিদিন আমি অপেক্ষা করতে শুরু করলাম। বেশ কয়েকদিন এভাবে থাকার পরেও রাতের বেলা কোনো কিছুই ঘটল না। নিবারণকে রাতের বেলা কোথাও যেতে দেখলাম না। প্রতিদিন সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করি, তারপর ফিরে যাই গোপালের বাড়িতে। নিবারণের সাথে সরাসরি দুবার কথা বলেছি, কিন্তু বুঝতে পারছিলাম সে নিজে এই ব্যাপারে কিছুই জানে না। আর তার সাথে এর মধ্যে সদাশিবের দেখাও হয়নি। মনে হচ্ছিল গোটা ব্যাপারটা যেন অতি সাধারণভাবে মিটে গিয়েছে। হঠাৎ করে একদিন সেখানে বসে অপেক্ষা করছি, কি মনে হতে আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেলাম নিবারণের বাড়ির দিকে। তার জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ভিতর থেকে কণ্ঠস্বর ভেসে আসতে শুনলাম, আর একটু হলেই আমার পূর্বজন্মের প্রতিশোধ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই সাধু বাবা যে বাড়ির বাইরে আমাকে দেখার জন্য অপেক্ষা করছে, তার চোখ এড়িয়ে যাব কি করে? আর বিদেশকে যদি মারতে না পারি তাহলে আমার কাজ যে সম্পন্ন হবে না। কথাটা আমি নিবারণের গলাতেই শুনলাম। তাই জানালার পাল্লার ফাঁকে ভেতরে চোখ রাখলাম আর দেখতে পেলাম ঘরের ভেতরে একটা হ্যারিকেন চলছে। আর সেই হ্যারিকেনের আলোয় নিবারণ ঘরের একটা আয়নার সামনে বসে যেন নিজের সাথেই বকে চলেছে। আমি অবাক হয়ে তার কথা শুনতে লাগলাম। শুনতে শুনতে এক সময় আমি বুঝতে পারলাম আমি যতদিন এখানে এইভাবে তাকে আটকানোর জন্য থাকবো ততদিন নিবারণের ক্ষতি হতে থাকবে। সদাশিব নিবারণের দেহ ছেড়ে কোনোদিনই যাবে না। তাই পরদিন রাতে আমি আর সেইখানে না থাকার সিদ্ধান্ত নিলাম। সেদিন সন্ধ্যের পর গোপাল আমায় বলল, সাধু বাবা, ও সাধু বাবা, আপনি আর যাবেন না? না গোপাল, শুধু শুধু একজন অপরাধীকে বাঁচাতে গিয়ে একজন নিরপরাধ মানুষের জীবন নষ্ট হতে আমি কোনোদিনই দেব না। আমি তাকে যতদিন ধরে আটকাবো ততদিন ধরেই তার ক্ষতি বেশি হবে। তাই ব্যাপারটা না হয় এখানেই বন্ধ হোক। আশা করছি কাল সকালের মধ্যেই সমস্ত কিছু মিটে যাবে। তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, সে কি? তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল ঠাকুরমশাই? নিবারণ কি বিদেশকে মারতে পেরেছিল? আর যদি নিবারণের ওপরে সেই প্রেতাত্মা ভর না করে, তাহলে এমন ভয়ঙ্কর মূর্তি আপনারা দেখেছিলেন কি করে? জানি না, তোমাদের তো আগেই বলেছি গোটা ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। পরদিন সকালে গ্রামে আর এক বীভৎস হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। তবে সেই হত্যাকাণ্ডের পেছনে যে নিবারণের হাত রয়েছে তা কিন্তু মনে করানোর মতো নয়। কারণ বিদেশের মৃত্যু হয়েছিল তার বাড়িতে, বন্ধ ঘরের ভেতরে আগুন লেগে তার মৃত্যুটা হয়েছিল। তার বিছানার ওপর তার ভারী মোটা লেপ আগুন লেগে গিয়েছিল। সেই লেপ জড়িয়ে থাকা অবস্থাতেই তার গোটা শরীরটা পুড়ে যায়। আর চিৎকার শুনে আশেপাশের লোকেরা ছুটে এসেছিল, কিন্তু বাঁচতে পারেনি। এমনকি তার গোটা বাড়িটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখানে যদি ব্যাপারটা শেষ হয়ে যেত তাহলে তাও একটা ধারণা আমরা করতে পারতাম। কিন্তু সেদিন থেকেই সেই পোস্ট অফিসের সেই পোস্টমাস্টারকে আর কেউ কোথাও খুঁজে পায়নি। বিদেশের মৃত্যুর সাথে সাথেই সে তার সেই কুঁড়ে ঘর ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিল। সেদিন বিকেলের দিকে আমি আর গোপাল তার বাড়িতে একবার গিয়েছিলাম। তার ঘরের দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজে খুঁজে দেখেছিলাম তার ঘরে সমস্ত কিছু আগের মতোই রয়েছে, শুধু সে নেই। আর তার ঘরের ছোট্ট আয়নাটা যেন কি কারণে ভেঙে গিয়েছে। ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে
আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার মনে হয়েছিল এই নিবারণ আর সদাশিব কখনোই অন্য মানুষ হতে পারে না। তারানাথ গল্প শেষ করতেই আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটু পরে কিশোরী বলল, সত্যি ঠাকুরমশাই, যত আপনার কাছে গল্প শুনি ততই ভাবি এর চেয়ে আশ্চর্য গল্প হয়তো আর হতেই পারে না। কিন্তু প্রতিবারই আপনি আমাদের নতুন একটা আশ্চর্যের গল্প বলেন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি কমে এসেছে, তাই আমরা আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা দিলাম। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও মৃত্যুর লিখন। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছে প্রীতম, বিভূতির চরিত্রে শক্তি এবং কিশোরীর চরিত্রে সুদীপ। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে অমিত, রাজ ও দেবাঞ্জন। আশা করছি আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূতকুটিরের দরজা বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।